Okay, good afternoon to all. Welcome to our physics class. Am I audible? Okay, fine. আমরা আজকে আমাদের প্রথম ফিজিক্স ক্লাসে ইন্ট্রোডিউস করতে চলেছি ফর দ্য প্রিপারেশন অফ দ্য জিএনএম অ্যান্ড নার্সিং কোর্স এন্ট্রান্স টেস্ট বেসিক্যালি। তো আমাদের ফিজিক্স শুরু করার আগে আমরা মেন ধারণাটা নিয়ে নেব। আমাদের যে কটা চ্যাপ্টার আছে সেই কটা চ্যাপ্টারে আমরা খুব ভালো করে পড়ব উইথ প্র্যাকটিস অফ দ্য এমসিকিউ কোশ্চেন পেপার। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। ফাইন, অর্থাৎ তোমরা ছোটবেলায় যেটা পড়েছো যে ভৌত রাশির একক এবং মাত্রা, এটা সবাই তোমরা যখন ক্লাস 9-10-এ ছিলে তোমরা এটা পড়েছো। 11-12-এ যদি কারোর বেসিক সায়েন্স থেকে থাকে তারাও এটা পড়েছো। তো আজকে আমরা সেই চ্যাপ্টারটা থেকেই শুরু করব। ফাইন, ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে পড়ার আগে যখন আমরা চ্যাপ্টারে ঢুকবো তার আগে আমরা প্রথমেই গোটা চ্যাপ্টারটাকে একটা ম্যাপিং করে নেব। অর্থাৎ ম্যাপিং করে নেব মানে চ্যাপ্টারটাকে আমরা 3টে পার্টে সাজিয়ে নেব। যে কোনো চ্যাপ্টার আমরা যখন পড়ার আগে আমাদের কাজ হবে আমরা চ্যাপ্টারটাকে ম্যাপিং করে নেব। অর্থাৎ কোনো একটা চ্যাপ্টারের মধ্যে আমার কি কি পার্ট আছে সেই পার্টটাকে আমি আগে সাজিয়ে নেব এবং সেই পার্টগুলো আমি কমপ্লিট করব। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। তো এই চ্যাপ্টারটাকে আমি প্রথমে কিভাবে ম্যাপিং করব, এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাকে 3টে পার্ট পড়তে হবে। ফাইন, তাহলে সেই 3টে পার্ট কি কি? দ্য ফার্স্ট পার্ট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি, বাংলায় যাকে আমরা বলি ভৌত রাশি। সেকেন্ড পার্ট হচ্ছে ডাইমেনশন, যাকে আমরা বলি মাত্রা বাংলায়। and the third part is ইউনিট, একে বলি একক। একটু নোট ডাউন করবে তোমরা। গোটা চ্যাপ্টারটাকে আমরা 3টে পার্টে সাজিয়ে নিয়েছি, এটাকেই বলে ম্যাপিং। অর্থাৎ এই 3টে পার্টকে যদি আমরা কমপ্লিট করতে পারি আমরা গোটা চ্যাপ্টারটাকে কমপ্লিট করে ফেলবো। ফাইন, তো ফার্স্ট পার্ট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি। সেকেন্ড পার্ট ইজ ডাইমেনশন, মাত্রা। and the third part is ইউনিট, একক। বোঝা গেল? তাহলে আমরা এক একটা ক্লাসে এক একটা পার্ট পড়ব। তাহলে আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি। আজকে ক্লাসে আমরা এটা পড়ব, দ্বিতীয় ক্লাসে আমরা ডাইমেনশন পড়ব এবং তৃতীয় ক্লাসে আমরা ইউনিট পড়ব। খুব ভালোভাবে আমরা পড়ব, কনসেপ্টটা ক্লিয়ার করব, তারপর আমরা এমসিকিউ টাইপ কোশ্চেন আলোচনা করব। এই হচ্ছে আমাদের পড়ার পদ্ধতি। তাহলে প্রথম পার্ট শুরু করা যাক, ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, আশা করছি তোমরা এটা নোট ডাউন করে নিয়েছো সবাই। আমি পারলে গ্রুপে একটা নোটও তোমাদের দিয়ে দেব তোমাদের পড়ার সুবিধার্থে। তাহলে ফার্স্ট পার্ট আজকে আমাদের পড়ার বিষয়বস্তু সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, তাহলে প্রথম পার্ট হবে যে ফিজিক্যাল কোয়ান্টিটি অর্থাৎ ভৌত রাশি কাকে বলে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি বা হোয়াট ইজ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি কাকে বলে, অর্থাৎ ভৌত রাশি জিনিসটা কি আমরা সেটা শিখব। তাহলে প্রথম পার্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভৌত রাশি কাকে বলে, অর্থাৎ ভৌত রাশির সংজ্ঞা বা ইংরেজিতে যাকে আমরা বলি ডেফিনিশন। কাকে বলে? তাহলে আমাদের ফার্স্ট পার্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, তার প্রথম প্রশ্ন হবে যে ভৌত রাশি কাকে বলে। প্রথম প্রশ্ন নোট ডাউন করবে যে ভৌত রাশি কাকে বলে, তার সংজ্ঞাটা কি। না, এই পৃথিবীতে যাদেরকে আমরা পরিমাপ করতে পারি তারা সবাই ভৌত রাশি। ফাইন, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়ই হচ্ছে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি।
তাহলে যাদেরকে আমরা পরিমাপ করতে পারবো, কাদেরকে পরিমাপ করতে পারি আমরা এক একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করি। সাপোজ ধরো আমরা কাদেরকে পাচ্ছি পরিমাপ করার জন্য, তাহলে সংজ্ঞাটা আমার দাঁড়ালো যে যাদেরকে আমরা পরিমাপ করতে পারবো, অর্থাৎ যারা পরিমাপ যোগ্য, প্রকৃতিতে এই সমস্ত বিষয়গুলিকে আমরা ভৌত রাশি বলবো। ফাইন, তাহলে কাদেরকে আমরা পরিমাপ করতে পারবো? মনে করো তুমি বাজারে গেছো, বাজারে গিয়ে তুমি সাপোজ ধরো আমরা কমলা লেবু কিনতে গেছি বা চিনি কিনতে গেছি। তুমি দোকানে গেছো, দোকানে গিয়ে বললে যে আমাকে 5 কেজি চিনি দাও। দোকানদার তোমাকে তার ভর পরিমাপ করে 5 কেজি চিনি দিয়ে দিল। আমরা হয়তো দোকানে, এটা একটা ভুল কথা আমরা বলে থাকি যে দোকানদার ওজন করে চিনিটা দিল, তা নয়। দোকানদার এক্ষেত্রে যেটা করে, অর্থাৎ দোকানদারের কাছে যে সাধারণ তুলাদণ্ড থাকে, যাকে আমরা খুব চলতি কথায় বা লোকাল ল্যাঙ্গুয়েজে দাঁড়িপাল্লা বলি, তো তার সাহায্যে দোকানদার 5 কেজি চিনির ভর পরিমাপ করে তোমাকে দিয়ে দিল। তাহলে এই যে ভরটা আমরা পরিমাপ করতে পারছি, তার মানে ভর হলো ফিজিক্যাল কোয়ান্টিটি। আমরা উদাহরণগুলো লিখছি একে একে, এগুলো হচ্ছে উদাহরণ। আর কাকে পরিমাপ করতে পারি? সাপোজ ধরো তুমি বাড়ি থেকে স্কুল যাচ্ছ, সাইকেলে যেতে পারো, ঠিক আছে, হেঁটে যেতে পারো। তো তোমার বাড়ি থেকে স্কুলের একটা নির্দিষ্ট দূরত্ব আছে, কারুর 1 কিলোমিটার, কারুর 2 কিলোমিটার, কারুর 3 কিলোমিটার। তাহলে এখানে দূরত্বকেও আমরা পরিমাপ করতে পারি। তাহলে যেহেতু আমরা দূরত্বকে পরিমাপ করতে পারি বলেই তো আমরা কখনো বলি যে আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1 কিলোমিটার, বা আমার বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার। তাহলে এই যে আমরা পরিমাপ করতে পারছি, তাহলে দূরত্বকে পরিমাপ করা যায়। সুতরাং দূরত্ব একটি ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। ফাইন, আর কাকে পরিমাপ করতে পারি? সাপোজ ধরো তুমি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষাতে তোমার জন্য 3 ঘন্টা সময় বরাদ্দ। 3 ঘন্টা যতক্ষণ, যেই তোমার 3 ঘন্টা অতিক্রম করে যাবে, তোমাকে কিন্তু তোমার শিক্ষক মহাশয় আর 1 সেকেন্ডও এক্সট্রা সময় দেবে না। তাহলে শিক্ষক মহাশয় কিন্তু পরিমাপ করে নিয়েছেন যে 3 ঘন্টা সময়টা পরিমাপ করেই তোমাকে লিখতে দিয়েছে। তাহলে সময়কেও কিন্তু পরিমাপ করা যায়। হ্যাঁ, পরিমাপ করা যায়। তো আমরা ঘড়ির সাহায্যে সময়কে পরিমাপ করি বা স্টপ ওয়াচের সাহায্যেও করি, যে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, কখনো 1 ঘন্টা। তুমি কোথাও একটা বন্ধুর সঙ্গে ঘুরতে গেছো, বন্ধু বললো তুমি 10 মিনিট দাঁড়াও, তুমি কিন্তু সময়টা পরিমাপ করতে পারবে ঘড়ি ধরে, যেমন 10 মিনিট বলতে কতটা। তার মানে আমরা সময়কেও পরিমাপ করতে পারি। তাহলে সময়ও হবে রাশি। আমি কি বলেছি? আগেই বলেছি, যাদেরকে আমরা পরিমাপ করতে পারবো তারা সবাই রাশি। আর কাদেরকে পরিমাপ করতে পারি? সাপোজ মনে করো তোমার খুব জ্বর হয়েছে। আর একটা উদাহরণ দিই, যেহেতু যখন তোমার খুব জ্বর হয়, দেখবে তোমার বাড়িতে কি করা হয়, তোমার বাড়ির যে গার্জেন আছেন বা যে পেরেন্টস আছেন, তারা একটা, বা তুমি যদি ডাক্তারখানায় যাও, দেখবে থার্মোমিটার নিয়ে তোমার গায়ের টেম্পারেচারকে পরিমাপ করে, যে তোমার গায়ের টেম্পারেচার স্বাভাবিক অবস্থায় আছে নাকি গায়ের টেম্পারেচার বেড়েছে। করে তো, ডাক্তারখানায় তুমি যখন যাবে দেখবে জ্বর হলেই কি হয়, আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং সেটাকে থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় যে কতটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তাহলে তাপমাত্রাকে পরিমাপ করা যায়, আমরা থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করি। তাহলে তাপমাত্রাও একটি রাশি। আর কাকে পরিমাপ করা যায়? ডাক্তারখানার কথা যখন উঠলো বলি, দেখবে ডাক্তারখানায় গেলে তোমার যখন কোনো শরীর খারাপ হয় বা অসুখ হয়, তুমি যখন ডাক্তারখানায় যাও, দেখবে ডাক্তারখানায় গেলে ডাক্তার তোমাকে তোমার প্রেশার চেক করে। দেখেছো কি? একটা নির্দিষ্ট একটা যন্ত্র থাকে, যন্ত্রটার নাম হলো স্ফিগমোম্যানোমিটার। সেই যন্ত্র দিয়ে দেখবে তোমার প্রেশারটা চেক করা হয়। নিশ্চয়ই সবারই প্রেশার চেক করার অনুভূতি আছে। তাহলে এক্ষেত্রেও প্রেশারটাকে পরিমাপ করা হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে ডাক্তার যেটা করে, তোমার শরীরে রক্তের যে প্রেশার, অর্থাৎ রক্তের যে চাপ, সেই চাপটাকে পরিমাপ করে। 120, কখনো 120/80 বা যার যেরকম ভ্যারি করে। তাহলে চাপকে পরিমাপ করে, মানে চাপকে পরিমাপ করা যায়। তাহলে চাপও একটা রাশি। ফাইন, আর কাকে পরিমাপ করা যায়? মনে করো তুমি তোমার বাড়িতে ধরো তুমি সারাদিন ধরে ইলেকট্রিসিটি তুমি খরচা করো। কিভাবে খরচা করো? কখনো লাইট জ্বালিয়ে, কখনো ফ্যান চালিয়ে, কখনো টিভি চালিয়ে, কম্পিউটার চালিয়ে, যেভাবেই হোক আমি ইলেকট্রিসিটি খরচা করি। এখন ইলেকট্রিসিটি খরচা করার পর দেখবে মাসের শেষে তোমার বাড়িতে একটা
বিল আসে, সবারই নিশ্চয়ই সেই অভিজ্ঞতা আছে। এখন কারোর বিল আসে 2000 টাকা, কারোর বিল আসে 3000 টাকা, কারোর বিল আসে 4000 টাকা। যে যেরকম পরিমাণ কারেন্টকে খরচা করেছো তার সেরকম বিল আসে। তাহলে কিভাবে বিলটাকে মেজার করা হচ্ছে? তুমি কতটা পরিমাণ কারেন্ট সারা মাসে পুড়িয়েছো তার সাপেক্ষে তোমার বাড়িতে বিলটা আসছে। কেউ যদি কম পরিমাণ কারেন্ট পোড়ায় তাহলে তার কম বিল আসবে, কেউ যদি বেশি পরিমাণ কারেন্ট পোড়ায় তাহলে তার বেশি বিল আসবে। তাহলে কারেন্টকেও পরিমাপ করা যায়, যাই তো? হ্যাঁ, কারেন্টকে পরিমাপ করা যায় বলেই তো মাসের শেষে বাড়িতে ইলেকট্রিক বিল আসে। আমি যদি বেশি পরিমাণ কারেন্ট খরচ করি আমার বাড়িতে বেশি পরিমাণ বিল আসবে, আমি যদি কম পরিমাণ কারেন্ট খরচ করি আমার বাড়িতে কম পরিমাণ কারেন্টের বিল আসবে। তাহলে কারেন্টকেও আমরা পরিমাপ করতে পারছি। অর্থাৎ কারেন্টের বাংলা হচ্ছে প্রবাহ মাত্রা, ইংরেজিতে যাকে আমরা বলি কারেন্ট। আমরা ইংরেজি কথাটাই বেশি সচরাচর ব্যবহার করি এক্ষেত্রে, কারেন্ট। আমি ইংরেজিটাও লিখে রাখলাম, কারেন্ট। তাহলে কারেন্টকে পরিমাপ করা যায়, তাহলে কারেন্টও রাশি। এবার তোমরা নিজেরা বাড়িতে ভাবনা চিন্তা করবে। দেখো, ফিজিক্স পড়তে গেলে কিন্তু নিজের ভাবনাটাকে খুব ভালোভাবে তৈরি করতে হবে, ভাবনার জায়গাটাকে। আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম, ঠিক আছে? কিছুদিন আগে আমাদের ঈদ উৎসব গেছে, তো ঈদে কি হয়েছিল, ঈদে যখন দেখবে অনেকেই নতুন জামা কাপড় পরেছো যারা এই উৎসবে সামিল হয়েছিল। আমাদের দেখেছি যে যখন দুর্গাপুজো হয় তখন আমরা এরকম নতুন জামা কাপড় পরি। তো অনেকেই জামা কাপড় দোকান থেকে কিনে পরো, বা অনেকেই কি করো, দোকান কেউ কেউ জামা কাপড় একটা ছিট নিয়ে গিয়ে বানিয়ে নাও, নিজের শরীরে মাপ অনুযায়ী বানিয়ে নাও। সেখানে দোকানদার কি করে, ফিতে করে তোমার শরীরের মাপ নিয়ে সেই অনুযায়ী জামাটা বানিয়ে দেয়। তাহলে এই ক্ষেত্রে ফিতে নিয়ে আমরা কি পরিমাপ করছি? ফিতে নিয়ে দৈর্ঘ্যকে পরিমাপ করছি, তার মানে দৈর্ঘ্যকেও পরিমাপ করা যায়। ফাইন, তাহলে দৈর্ঘ্য হলো রাশি। তাহলে আমরা যাদেরকে পরিমাপ করতে পারবো এই পৃথিবীতে তারা সকলেই রাশি। আমি কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করলাম যে কাদেরকে কাদেরকে পরিমাপ করতে পারছি। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যাদেরকে আমরা পরিমাপ করব তাদের একটা পরিমাপক যন্ত্রের থাকবে, যন্ত্রের নাম থাকবে। যেমন ধরো ভরকে পরিমাপ করতে পারি, কি যন্ত্র? সাধারণ তুলাদণ্ড। দূরত্বকে পরিমাপ করতে পারি, স্কেল দিয়ে পরিমাপ করা হয়, ফিতে দিয়ে পরিমাপ করা হয়। সময়কে আমরা ঘড়ি বা স্টপওয়াচের সাহায্যে পরিমাপ করতে পারি। তাপমাত্রাকে আমরা থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করতে পারি। চাপকে আমরা যে যন্ত্র ডাক্তারখানায় দেখেছো যে ব্লাড প্রেশার মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটাকেই চাপ মাপা হয়, ওখানে রক্তের চাপ মাপা হয়। তো চাপকে আমরা কি যন্ত্রের সাহায্যে পরিমাপ করি? স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করি। তো এরকম যাদেরকে পরিমাপ করা যায় প্রত্যেককেই হলো প্রকৃতিতে রাশি, তাদের সবাইকেই রাশি বলবো। ফাইন। কিন্তু যাদেরকে পরিমাপ করা যায় না তারা কিন্তু রাশি নয়। কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার করো। যেমন আমি বলছি, মনে করো জলকে কিন্তু পরিমাপ করা যায় না, কিন্তু একটা বোতলে ক লিটার জল আছে, অর্থাৎ তার আয়তনটাকে আমি পরিমাপ করতে পারি। তুমি জলটা রাশি নয়, কিন্তু জলটা যখন আমি একটা বোতলে রাখছি, ওই বোতলে আমি কত পরিমাণ জল লিখেছি, তা কত আয়তনের জল লিখেছি। সাপোজ 2 লিটারের তুমি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনে এনেছো বাজার থেকে, তাহলে এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে হচ্ছে ওই বোতলটার মধ্যে 2 লিটার কোল্ড ড্রিঙ্কস আমি আয়তনের কোল্ড ড্রিঙ্কস আমি রাখতে পারবো, তার মানে আয়তনটা হলো এখানে রাশি। ফাইন। সুতরাং যাদেরকে আমরা পরিমাপ করতে পারবো তারা সবাই রাশি। তুমি দোকানে গেছো আলু কিনতে, 5 কেজি আলু কিনলে, আলুটা রাশি নয়, কিন্তু ওই যে আমি 5 কেজি ভরের আলু কিনলাম, আলুটার ভর বা ওজন হলো 5 কেজি, ওই ভর বা ওজনটা রাশি। ঠিক আছে? তাহলে আশা করছি আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। তোমরা বাড়িতে ভাববে যে এই প্রকৃতিতে কাদেরকে মাপা যায়, কাদেরকে পরিমাপ করা যায়। যাদেরকে পরিমাপ করা যাবে তারা সবাই রাশি, তারা সবাই রাশি। আমি কয়েকটা উদাহরণ তোমাদের এখানে দিয়েছি, তোমরা নোট ডাউন করবে একটু, আমি পারলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা নোট প্রোভাইড করে দেবো। তো এই কটা উদাহরণ তোমরা লিখে নাও। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, তোমরা এবার নিজেরা বাড়িতে একটু ভাবনা চিন্তা প্র্যাকটিস করো যে কারা রাশি। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হলো রাশি কাকে বলে এবং উদাহরণ দাও। তাহলে রাশি কাকে বলে আমরা জানলাম, যাদেরকে পরিমাপ করতে পারি তারাই রাশি, এবং কিভাবে পরিমাপ করা যায় সেই উদাহরণটা আমি তোমাদের দিলাম। সেকেন্ড পার্টে আমরা আসবো
সেকেন্ড পার্ট হচ্ছে রাশির প্রকারভেদ। রাশির প্রকারভেদ অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি। কটা ভাগে ভাগ করতে পারি না, মূলত আমরা ভাগ করতে পারি দু ভাগে। একটা হচ্ছে তার গঠনগত দিক থেকে ভাগ করা যায়, আর একটা হচ্ছে তার কার্যগত দিক থেকে ভাগ করা যায়। দু ভাগে মূলত ভাগ করা যায় রাশিকে। একটা গঠনগত দিকে ভাগ করা যায় আর একটা কার্যগত দিকে ভাগ করা যায়। গঠনগত দিকে রাশিকে দুটি ভাগে ভাগ করা যায়। কি কিভাবে? একটি হচ্ছে মৌলিক রাশি, আরেকটি হচ্ছে লব্ধ রাশি। আর কার্যগতভাবে রাশিকে দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে স্কেলার রাশি আর একটি হচ্ছে ভেক্টর রাশি। তাহলে রাশির প্রকারভেদ আমরা দেখছি মূলত দুটো টাইপ অনুযায়ী আমরা রাশিকে ভাগ করতে পারি। দুটো টাইপ অনুযায়ী, একটা হচ্ছে গঠনগত টাইপ অনুযায়ী আমরা রাশিকে ভাগ করতে পারি, মৌলিক রাশি আর লব্ধ রাশি দুটি ভাগে। আর একটা হচ্ছে কার্যগতভাবে আমরা রাশিকে ভাগ করতে পারি, একটি স্কেলার রাশি আর একটি হলো ভেক্টর রাশি। ফাইন, ছকটা করে নেবে। তাহলে আমাদের কাজ হবে এই চার প্রকার রাশিকে পড়া, তাহলেই আমাদের পুরো রাশির পার্টটা শেষ হয়ে যাবে। ফাইন, আমরা তিনটে পার্টে চ্যাপ্টারকে প্রথমেই ভাগ করেছি। প্রথম পার্ট ছিল ভৌত রাশি, দ্বিতীয় পার্ট মাত্রা, তৃতীয় পার্ট একক। আমরা আজকে কি পড়বো? আজকে শুধু ভৌত রাশির জায়গাটা পড়বো, অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটির জায়গাটা পড়বো। ফিজিক্যাল কোয়ান্টিটিতে আমরা যা পড়লাম তার সঙ্গে যদি আমরা এই চারটে রাশি কাকে বলে পড়ে নিতে পারি উদাহরণ সহ, তাহলে আমাদের রাশির জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। ফাইন। আর দ্বিতীয় দিন আমরা তারপরে শুরু করব মাত্রা। তাহলে আজকে আমরা রাশির পাটে এই কটা জিনিস পড়বো। তাহলে আশা করি ছকটা তোমরা করে নিয়েছো গঠনগত দিকে আর কার্যগত দিকে। গঠনগত দিকে হচ্ছে মৌলিক রাশি, লব্ধ রাশি, কার্যগত দিক থেকে হচ্ছে দুই ভাগে স্কেলার রাশি আর ভেক্টর রাশি। তাহলে আমরা প্রথম পড়ব মৌলিক রাশি কাকে বলে। তাহলে ফার্স্ট পার্ট হচ্ছে মৌলিক রাশি কাকে বলে। দেখো, মৌলিক রাশি হচ্ছে, মৌলিক শব্দের অর্থ হচ্ছে যে নিজে স্বতন্ত্র, যে নিজে স্বতন্ত্র, যে অন্য কারোর উপর ডিপেন্ড করে না, যে অন্য কারোর উপর ডিপেন্ড করে না। ফাইন, নিজস্ব একটা স্বতন্ত্রতা যার মধ্যে থাকবে সেই হচ্ছে মৌলিক। মৌলিক রাশি, মৌলিক রাশি কাকে বলে না, যে রাশি শুধুমাত্র সেই রাশির উপরেই ডিপেন্ড করবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে রাশি একেবারে স্বতন্ত্র, অন্য কোনো রাশির উপর ডিপেন্ড করে না। যেমন ধরো কাঠ, তুমি যদি কাঠকে ভাঙতে থাকো, কাঠকে ভাঙলে কিন্তু কাঠই বেরোবে, কাঠের ভেতর সোনা বেরোবে না। তাহলে কাঠ হলো একটা মৌলিক। তুমি যদি সোনাকে ভাঙতে থাকো, সোনাকে ভাঙলে তুমি সোনাই পাবে, সোনার ভেতরে অন্য কিছু পাবে না, সেটা হলো মৌলিক। তুমি যদি লোহাকে ভাঙতে থাকো, লোহাকে ভাঙলে লোহার ভেতর লোহাই পাবে, অন্য কিচ্ছু পাবে না, সেটা হলো মৌলিক। তাহলে মৌলিক শব্দের অর্থ হচ্ছে স্বতন্ত্র, যে নিজে একেবারে স্বতন্ত্র সেই হচ্ছে মৌলিক। যে অন্য কারোর উপর ডিপেন্ড করে না, যে নিজেই স্বয়ং সম্পূর্ণ, সেই হচ্ছে মৌলিক। তাহলে মৌলিক রাশিও তাই, যে রাশিগুলি অন্য কোনো রাশির উপরে নির্ভরশীল নয়, এরা ইন্ডিপেন্ডেন্ট, এরা কারোর উপর নির্ভর করে না। তাহলে যে রাশিগুলি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় তারাই হচ্ছে মৌলিক রাশি। ফাইন। এই পৃথিবীতে 7টি এমন রাশি আছে যাদেরকে আমরা মৌলিক রাশির মর্যাদা দিয়েছি। 7টি, আর কোনো রাশি নেই। এই পৃথিবীতে প্রচুর রাশি আছে, হাজার হাজার রাশি আছে, ঠিক আছে, আমরা কয়েকটা উদাহরণ আগে পড়েছি, কিন্তু মৌলিক রাশির সংখ্যা মাত্র 7টি। তাহলে মৌলিক রাশির সংখ্যা কয়টি? মাত্র 7টি।
মাত্র 7টি মৌলিক রাশি আছে। কি কি মৌলিক রাশি? না, সেই 7টি মৌলিক রাশিকে আমাদেরকে মনে রাখতে হবে। আমি একটু লিখে নিই। 1 নম্বর হচ্ছে ভর, 2 হচ্ছে দূরত্ব, 3 হচ্ছে সময়, 4 হচ্ছে প্রবাহ মাত্রা অর্থাৎ কারেন্ট, দেখো ভর, দূরত্ব, সময়, প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য, এই শব্দগুলো হয়তো তোমরা এখন নাম শোনোনি, তোমরা হয়তো আজকে প্রথম পড়ছো তো রাশি কাকে বলে। যত তোমরা চ্যাপ্টারটাকে নিয়ে স্টাডি করবে তত দেখবে রাশি সম্পর্কে আরো নতুন নতুন তথ্য জানতে পারবে এবং তোমাদের চ্যাপ্টারটা সম্পর্কে সেন্স ক্লিয়ার হবে। তখন তোমরা আরো নতুন নতুন অনেক রাশির নাম শুনতে পারবে। তো আজকে আমরা এই 7টা রাশির নাম লিখেছি। পৃথিবীতে এই 7টাই হলো কিন্তু মৌলিক রাশি। ফাইন। আর কোনো মৌলিক রাশি কিন্তু পৃথিবীতে নেই। সুতরাং মৌলিক রাশি মানে যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। যেসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তারাই হলো মৌলিক রাশি। যারা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ, যারা নিজেরাই স্বতন্ত্র, এরা নিজেদেরকে প্রকাশ করার জন্য নিজেরাই যথেষ্ট, তারাই হলো মৌলিক রাশি। বোঝা গেছে? তাহলে আমরা পৃথিবীতে 7টি মৌলিক রাশির উদাহরণ পেলাম। এই 7টি মৌলিক রাশি কিন্তু তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে লব্ধ রাশি। মৌলিক রাশি হলো, মৌলিক রাশি পর আমরা আসছি লব্ধ রাশি। হ্যাঁ বলো, হ্যাঁ কত নাম্বার? দেখো আমি বলে দিচ্ছি, ভর, দূরত্ব, ভর হয়েছে, দূরত্ব, সময়, আচ্ছা প্রবাহ মাত্রা, তাপমাত্রা, আচ্ছা তাপমাত্রাটা লিখে নাও 5 নম্বর লেখো তাপমাত্রা হয়েছে। 6 হচ্ছে দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য, আচ্ছা দীপন প্রাবল্য। আর সাথে হচ্ছে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ হয়েছে। ওকে ফাইন। তাহলে এই কটা আমাদের হচ্ছে মৌলিক রাশি। নেক্সট হচ্ছে লব্ধ রাশি। লব্ধ রাশি কাকে বলে? দেখো মৌলিক রাশি ছিল ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ মৌলিক রাশি কারো উপর নির্ভর করবে না। লব্ধ রাশি ঠিক তার উল্টো, এই রাশি একজন আরেকজনের উপর নির্ভর করবে, ডিপেন্ডেন্ট। এরকম রাশিগুলোকে আমরা বলবো লব্ধ রাশি। এরকম রাশিগুলোকে আমরা কি বলবো? লব্ধ রাশি। অর্থাৎ লব্ধ রাশি কিন্তু একজন আরেকজনের উপর নির্ভর করবে, লব্ধ রাশি। লব্ধ রাশি কি হবে? একজন আরেকজনের উপর নির্ভর করবে। ফাইন। তারা ইন্ডিপেন্ডেন্ট নয়, তারা ডিপেন্ডেন্ট। তাহলে কারা লব্ধ রাশি? আমি যে 7টা রাশির উদাহরণ লিখেছি মৌলিক রাশিতে, তাদের সেই 7টাকে বাদ দিয়ে সবাই লব্ধ রাশি। সেই 7টা রাশিকে বাদ দিয়ে সবাই লব্ধ রাশি। যে কেউ, তোমরা নিশ্চয়ই খাতাতে নোট ডাউন করেছো 7টা রাশির নাম। তাহলে সেই 7টা রাশিকে তোমরা বাদ দিয়ে দেবে। সেই 7টা রাশিকে বাদ দেওয়ার পর বাকি যে রাশিগুলো পড়ে থাকবে তারা সবাই লব্ধ রাশি। যে কোনো বল, কার্য, ঠিক আছে, ক্ষমতা, যাদেরকে তোমরা ধরবে তারা সবাই লব্ধ রাশি। ঠিক আছে, কারণ এরা একে অপরের উপর ডিপেন্ড করে। ক্ষেত্রফল, আয়তন, ত্বরণ, ঠিক আছে, যাদেরকে তোমরা ধরবে। কার কার উপর ডিপেন্ড করে? বল ডিপেন্ড করে হচ্ছে ভরের উপরে, বল ডিপেন্ড করে ত্বরণের উপরে, কার্য আবার বলের উপরে ডিপেন্ড করে,
ক্ষমতা আবার কার্যের উপরে ডিপেন্ড করে। সুতরাং সবাই এরা কি করে, এরা নিজেকে নিজেরা প্রকাশ করতে পারে না, এদেরকে প্রকাশ করতে গেলে কারোর ওপর সাহায্য নিয়ে প্রকাশ করতে হয়, তাই এরা লব্ধ রাশি। ফাইন, এরা ইন্ডিপেন্ডেন্ট নয়। তাহলে যে 7টা রাশির উদাহরণ আমরা মৌলিক রাশিতে লিখেছিলাম তাদেরকে বাদ দিয়ে বাকি সবাই হচ্ছে লব্ধ রাশি। নেক্সট হচ্ছে স্কেলার রাশি এন্ড ভেক্টর রাশি। তাহলে গঠনগত দিক থেকে আমরা রাশিকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হলো মৌলিক রাশি আর একটা হলো লব্ধ রাশি। এবার আসছে কার্যগত দিক থেকে আমরা রাশিকে দুটি ভাগে ভাগ করেছি। কি গত? কার্যগত। কি ভাগ করেছি কার্যগত ভাবে? একটা স্কেলার আর একটা ভেক্টর। ইংরেজিতেই লিখলাম, another is vector. ফাইন। ছোটবেলায় পড়েছো, 9-10 নিশ্চয়ই তোমরা পড়ে এসেছো স্কেলার রাশি কাকে বলে। স্কেলার রাশির একটি বৈশিষ্ট্য আছে, যে রাশির মান আছে কিন্তু দিক নেই। যে রাশির মান আছে কিন্তু দিক নেই তাকে স্কেলার বলে। আর ভেক্টর কি? মান ও দিক উভয়ই আছে, উভয়ই আছে। ফাইন। এখন এই কথাটা আমি বলেছি, ফিজিক্স পড়তে গেলে তোমাকে কনসেপ্টটাকে খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। মান আছে দিক নেই, মান আছে দিক নেই কথার অর্থ কি? আর মান এবং দিক দুই আছে কথার অর্থ কি? সাপোজ ধরো আমি উদাহরণ দিচ্ছি যে মান আছে দিক নেই, তাহলে আমাদের এখন পড়ার বিষয়বস্তু হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশির মান আছে কিন্তু দিক নেই। এই কথার অর্থ হলো, সাপোজ ধরো আমি রাশির উদাহরণ যখন দিয়েছিলাম তখন আমি একটি উদাহরণ দিয়েছিলাম ভর। ভরকে আমরা পরিমাপ করতে পারি, তাই ভর রাশি। কি করে ভরকে পরিমাপ করি? আমি দোকানে যাচ্ছি, সাপোজ আমি চিনি কিনতে গেলাম, দোকানদার কি করলেন, 5 কেজি চিনি আমাকে তার ভরটাকে পরিমাপ করে আমার হাতে দিলেন। এবার তুমি ওই 5 কেজি চিনিটা দোকানে পরিমাপ করে নিলে, দোকানে পরিমাপ করে নিয়ে আসার পর তুমি তোমার বাড়িতে নিয়ে এলে, বাড়িতে তুমি পরিমাপ করো। পরিমাপ করলে দেখবে সেই চিনির ভর কিন্তু 5 কেজি আছে, নিশ্চয়ই পরিবর্তন হবে না। তুমি দোকানে গিয়ে কোনো একটা জিনিস 5 কেজি কিনে আনলে, বাড়িতে এসে যদি পরিমাপ করো তাহলে তার ভরটা 5 কেজিই থাকবে, নিশ্চয়ই তাই তো থাকে নাকি? দোকানে একরকম ভর হয় বা বাড়িতে একরকম ভর হয় তা তো নয়। দোকানে তুমি যা পরিমাপ করেছো বাড়িতে এনে দেখবে সে একই পরিমাপ আছে। এবার তুমি দিকগুলোকে পরিবর্তন করো। মনে করো দোকান থেকে তুমি বাড়িতে নিয়ে এলে, বাড়ি থেকে তুমি তোমার স্কুলে নিয়ে চলে যাও, স্কুলে গিয়ে পরিমাপ করো, দেখবে চিনির ভরটা 5 কেজিই আছে। তুমি উত্তরে হিমালয় পর্বতে নিয়ে চলে যাও, চিনির ভরটাকে পরিমাপ করো, দেখবে 5 কেজিই আছে। তুমি পূর্বে বাংলাদেশে নিয়ে চলে যাও, চিনির ভরটাকে পরিমাপ করো, দেখবে 5 কেজি আছে। পশ্চিমে মনে করো তুমি রাজস্থানে নিয়ে চলে গেলে, দেখবে চিনির ভর 5 কেজিই থাকবে। এবং আমি বলছি তুমি মনে করো দক্ষিণে মনে করো ইন্দিরা পয়েন্টে নিয়ে গেলে, দেখবে চিনির ভর কিন্তু 5 কেজিই আছে। ফাইন। অর্থাৎ আমি বলতে চাইছি বারবার যে তুমি দিক পরিবর্তন করলে, একবার পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর থেকে দক্ষিণ, দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে তোমার যে ভরটার যে পরিমাপ, ভরটার যে মান 5 কেজি, তার কি কোনো পরিবর্তন হলো? তার কিন্তু কোনো পরিবর্তন হলো না। ফাইন। সুতরাং দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভরের কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ মানটার কোনো পরিবর্তন হলো না। এই সব রাশিগুলোকে আমরা বলি স্কেলার রাশি। তাই লিখেছি মান আছে দিক নেই। আমি আর একটা উদাহরণ দিই। মনে করো সাপোজ এটা একটা মার্কার, এই মার্কারটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। কত? 10 সেন্টিমিটার। এটা আমি যেখানে পড়াচ্ছি আমাদের কলেজে, সেই কলেজে দাঁড়িয়ে আমি এই মার্কারটার দৈর্ঘ্য মাপলাম 10 সেন্টিমিটার। এবার তোমরা কেউ একজন আমার কাছ থেকে কোনোদিন আসবে, মার্কারটা আমার হাত থেকে নিয়ে চলে যাবে, নিয়ে গিয়ে তুমি তোমাদের বাড়িতে গিয়ে এই মার্কারটার কত দৈর্ঘ্য স্কেল দিয়ে পরিমাপ করবে, দেখবে কত হয়, দেখবে 10 সেন্টিমিটারই হবে। তাই তো? নাকি চেঞ্জ হবে? নিশ্চয়ই চেঞ্জ হবে না। স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপো, দেখবে 10 সেন্টিমিটারই হলো। দক্ষিণে তুমি ইন্দিরা পয়েন্টে নিয়ে এসো, স্কেল দিয়ে মার্কারটা দৈর্ঘ্য মাপো,
দেখবে 10 সেন্টিমিটারই হলো। অর্থাৎ বারবার যে আমি দিক পরিবর্তন করলাম, মানটার কিন্তু কোনো পরিবর্তন হলো না, মানটা একই থাকলো। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে এই মার্কারটার দৈর্ঘ্য কত, তোমাকে কি বলতে হবে যে উত্তর দিকে 10 সেন্টিমিটার, দক্ষিণ দিকে 10 সেন্টিমিটার, পূর্ব দিকে 10 সেন্টিমিটার, নাকি বললেই হবে যে মার্কারটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, আপনি যে কোনো একটা দিকে মেপে নিন, তাই তো নাকি? তাহলে মার্কারটার দৈর্ঘ্য আমার হচ্ছে 10 সেন্টিমিটার, আপনি যেদিকে খুশি নিয়ে যান। তাহলে আমি যখন এই পেনটার মানটা প্রকাশ করছি, মার্কারটার মানটা প্রকাশ করছি, আমার কিন্তু দিকটা ইম্পর্টেন্ট নয়, দিকের কথা না বললেও চলবে। এই মার্কারটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, আমার দিকটা যেদিকে খুশি আপনি মেপে নিন না কেন, আমার কাছে দিকটা ইম্পর্টেন্ট নয়, আমি দিকের কথা বলবো না। সেজন্য আমরা বলি যে মান আছে, দিক নেই। অর্থাৎ যখন আমি দৈর্ঘ্যকে প্রকাশ করছি তখন শুধু মানটাতেই প্রকাশ করছি, আমার দিকটার প্রয়োজন নেই। কারণ পৃথিবীর যেদিকে খুশি নিয়ে যান না কেন, দৈর্ঘ্য একই হবে, এই মার্কারটা দৈর্ঘ্য 10 সেন্টিমিটারই হবে। আমি বাজার থেকে 5 কেজি চিনি কিনে এনেছি, পৃথিবীর যেদিকে খুশি নিয়ে যান না কেন, চিনিটার ভর 5 কেজিই থাকবে। তাহলে আমি যখন ভরকে পরিমাপ করছি, আমার দিকের কথা বলার দরকার নেই, পৃথিবীর যে কোনো দিকে ভরটা 5 কেজিই থাকবে। সেজন্য আমরা কথাটা বলি মান আছে, দিক নেই। অর্থাৎ যখন আমরা কোন একটি রাশিকে প্রকাশ করার সময় দিকটা গুরুত্বপূর্ণ নয়, দিকটাকে উল্লেখ না করলেও চলবে, শুধু মানটিকে দিয়েই আমি রাশিটিকে প্রকাশ করে দিতে পারি, সেই সব রাশিকে স্কেলার রাশি বলে। ঠিক আছে? তাহলে যে কোনো আমরা যে রাশির ক্ষেত্রে মান আছে কিন্তু দিক নেই, তারাই হলো আমাদের কি স্কেলার রাশি। বোঝা গেছে? উদাহরণ কি আছে? উদাহরণ তোমরা বাড়িতে একটু খুঁজে লিখবে। ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, হ্যাঁ, প্রবাহ মাত্রা, তাহলে এরা হলো স্কেলার রাশি। কার্য একটি স্কেলার রাশি। ফাইন। নেক্সট হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি মান এবং দিক দুইই আছে। ভেক্টর রাশির মান এবং দিক দুইই আছে, তাদেরকে আমরা ভেক্টর রাশি বলবো। ফাইন। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই রাশিগুলোর আমরা কি হয়, এই রাশিগুলোকে যখন আমি প্রকাশ করি তখন কি হয়, তখন রাশিগুলো দিকটাকে আমাকে উল্লেখ করতে হয়। যেমন আমি একটা খুব সহজ উদাহরণ দিই। মনে করো তুমি ছোটবেলায় পড়েছো যে অভিকর্ষজ ত্বরণের মান কত। অনেকেই জানো যে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তুমি যদি খুব ভালো করে বইটা পড়তে, দেখবে বইয়ে কিন্তু কোথাও লেখা ছিল না যে অভিকর্ষজ ত্বরণের মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। বইয়ে লাইনটা লেখা থাকতো এটা। 9-10 এর কথা আমি বলছি, 9-10 যারা পড়ে এসেছো বা 11-12 যারা পড়েছো, খুব ভালো করে তোমরা মনোযোগ সহকারে লাইনটা পড়োনি। যদি লাইনটা পড়তে তাহলে দেখতে যে বইয়ে লাইনটা লেখা থাকতো এটা, যে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, বা ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। শুধু অভিকর্ষজ ত্বরণের মান 9.81 এটা লেখা থাকতো না, তার সঙ্গে লেখা থাকতো পৃথিবী পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ। কেন? কারণ অভিকর্ষজ ত্বরণকে আমি যদি তার দিকটাকে পরিবর্তন করি, তার মানটাও পরিবর্তন হয়ে যায়, যেমন ধরো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তুমি যদি এটাকে চাঁদে নিয়ে যাও, তার 1/6 হয়ে যাবে। তুমি যদি এটাকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাও, অভিকর্ষজ ত্বরণের মান 0। তুমি যদি এটিকে কোনো কৃত্রিম উপগ্রহে নিয়ে যাও, আমাদের একটি মাত্র কৃত্রিম উপগ্রহ আছে, জানো নিশ্চয়ই, অনেকগুলি আছে, আমাদের প্রথম কৃত্রিম উপগ্রহ ছিল আর্যভট্ট, ইনফরমেশন গুলো কালেক্ট করে নেবে। তো কৃত্রিম উপগ্রহে অভিকর্ষজ ত্বরণের মানও কিন্তু 0। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে অভিকর্ষজ ত্বরণের মান কত, তুমি যে কোনো একটি মান বলতে পারো, সেটাই ঠিক, কিন্তু কোন জায়গার মান বলছো, কোন দিকের মান বলছো, সেই দিকটাকে তোমাকে উল্লেখ করতে হবে। অর্থাৎ তুমি বলতে পারো 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু তোমাকে বলতে হবে যে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তুমি বলতে পারো যে অভিকর্ষজ ত্বরণের মান 0, হ্যাঁ অভিকর্ষজ ত্বরণের মান তো 0 হয়, কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে যে পৃথিবীর কেন্দ্রে হচ্ছে অভিকর্ষজ ত্বরণের মান 0। অর্থাৎ যেহেতু অভিকর্ষজ ত্বরণের মান দিক পরিবর্তন হলেই তার মানটাও পরিবর্তন হয়ে যায়,
সুতরাং তুমি যে কোনো একটি মান বলতে পারো, কোনো ক্ষতি নেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাকে দিকের কথাটাও উল্লেখ করতে হবে যে অমুক দিকে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে এত। ফাইন। তাহলে আমি এই যে মান ও দিক উভয়ই আছে, তার মানে রাশিটিকে যখন আমি এক্সপ্রেস করব, প্রকাশ করব, সুতরাং শুধু মানটা দিয়ে প্রকাশ করলে হবে না, তার দিকের কথাটাকে উল্লেখ করতে হবে, কারণ দিকটা অবশ্যই দরকার মানটার সঙ্গে। দিকটাকে যদি আমি পরিবর্তন করে দিই তাহলে মানটাও পরিবর্তন হয়ে যাবে। সেই জন্যই লেখা থাকে মান ও দিক উভয়ই আছে, তাদেরকে আমরা ভেক্টর রাশি বলি। ঠিক আছে, উদাহরণগুলো বাড়িতে একটু কালেক্ট করবে। ত্বরণ, সরণ, মন্দন, হ্যাঁ, বল একটি ভেক্টর রাশি, হ্যাঁ, এগুলো একটু বাড়িতে তোমরা কালেক্ট করে নেবে। তাহলে আজকে আমাদের এটুকুই থাকবে। আমাদের মূলত আজকে আমরা যে কটা জিনিস পড়লাম একবার একটু রিথিঙ্ক করে নাও প্রশ্নগুলো, যে কি কি প্রশ্ন হতে পারে। না, আমাদের মূলত পড়লাম আজকে এক, ভৌত রাশি কাকে বলে, উদাহরণ। ভৌত রাশি কাকে বলে। দুই হচ্ছে উদাহরণ, তার সঙ্গে দুই হচ্ছে রাশির প্রকারভেদ, ডেফিনেটলি গঠনগত এবং কার্যগত দুভাবেই তোমাকে লিখতে হবে, গঠনগত প্লাস কার্যগত। তিন হচ্ছে মৌলিক রাশি, লব্ধ রাশি, কাকে বলে তার উদাহরণ। তাহলে এটা একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা একটু লিখে নিতে পারো। এই কটা কোশ্চেন আমরা আজকে পড়েছি। ভৌত রাশি কাকে বলে উদাহরণ, রাশির প্রকারভেদ গঠনগত ও কার্যগত দিক থেকে, আর তিন হচ্ছে মৌলিক রাশি, লব্ধ রাশি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কাকে বলে উদাহরণ। মানে এই কটা আমাদের পয়েন্ট আজকে পড়া হয়েছে। ফাইন। আচ্ছা, তাহলে আমরা গোটা চ্যাপ্টারটাকে প্রথমে ম্যাপিং করে নিয়েছিলাম। আজকে ম্যাপিং অনুযায়ী আজকে আমাদের শুধু রাশি পড়ার কথা ছিল, রাশি পড়লাম। রাশি থেকে আমরা এই কটা পয়েন্টকে পড়েছি। এই কটা পয়েন্ট তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও। আচ্ছা, কারোর কি কোনো এনকোয়ারি আছে? বলো, কেউ কিছু জিজ্ঞেস করতে চাও? তোমাদের যার যেখানে অসুবিধা আছে কোনো রকম হেজিটেশন না রেখে বলো যে কে কোন জায়গাটা। হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা, 7টি মৌলিক রাশি বলো তুমি। আমি আরেকবার বলে দিচ্ছি, একটু তোমরা নিজেরা মিলিয়ে নাও। ভর, 1 নম্বরে হচ্ছে ভর। ফাইন। 2 হচ্ছে দূরত্ব, 3 হচ্ছে সময়, 4 হচ্ছে তাপমাত্রা, 5 হচ্ছে প্রবাহ মাত্রা, 6 হচ্ছে দীপন প্রাবল্য, আর 7 হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ হয়েছে? ওকে, নেক্সট। আর কারো কিছু জানার আছে? হ্যাঁ বলো। আচ্ছা, কারো কোনো হেজিটেশন রাখার জায়গা নেই। তোমাদের যা ইনকোয়ারি আছে তোমরা আমাকে করো, আমি আমার লেভেল বেসড থেকে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে ফাইন, তাহলে আমরা আশা করছি যে কারো কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের আজকে এটুকুই। তোমরা খুব বাড়িতে মন দিয়ে এই কটা পয়েন্টকে পড়ো। আমরা পরের দিন এই পয়েন্টের উপর ভিত্তি করে এমসিকিউ প্র্যাকটিস করব, তাহলে আমাদের নলেজটা আরো কংক্রিট হবে। হ্যাঁ, আমরা আরো কমপ্লিট অ্যান্ড কংক্রিট ভাবে প্রিপারেশন নিতে পারবো। তো তোমাদের কাজ হচ্ছে অবশ্যই আজকের যে পড়াটা থাকলো সেটাকে বাড়িতে ভালো করে পড়া, যাতে আমরা কালকে ভালো করে প্র্যাকটিস করতে পারি। ফাইন, নেক্সট দিন আমাদের ডাইমেনশন হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।